2025 সালে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই পরীক্ষায় যারা বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন, অর্থাৎ নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য সাহিত্য সম্ভার বইটি, অর্থাৎ ইংরেজি মাধ্যমের সাহিত্য সম্ভার বইটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে যে সমস্ত পাঠ্য, কবিতা, গল্প রয়েছে, সেগুলো থেকে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে। তাই আমি এই ভিডিওটিতে সাহিত্য সম্ভারের সমস্ত কবিতা ও গল্পের এমসিকিউ টাইপ প্রশ্নতে আলোচনা করব। প্রথম কবিতা, বীরবাহুর মৃত্যুতে রাবণ, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য কোন শ্রেণীর কাব্য? সাহিত্যিক মহাকাব্য। বীরবাহুর মৃত্যুতে রাবণ মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গের অন্তর্গত? প্রথম স্বর্গ। বীরকুল সাধু এর শয়নে সদা। বীরকুল সাধক কি? যুদ্ধক্ষেত্রে বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করা। যে ডরে ভীরু সে মূঢ়, শতধিক তারে। কাকে কবি ধিক্কার জানিয়েছেন? জন্মভূমি রক্ষার কারণে মৃত্যুবরণ যে ভয় পায়। পিতা সদা পুত্র দুঃখে দুঃখী, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? জগৎ পিতা। এ কি রীতি তব কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? বীরবাহুর মৃত্যুতে ঈশ্বর রাবণকে যে আঘাত দিয়েছেন, সেই প্রসঙ্গে। ফিরায়ে আঁখি দেখিলেন দূরে, দূরে কি দেখলেন? সাগর মকরালয়। এই রূপে আক্ষেপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ। রাবণের আক্ষেপের কারণ কি? পুত্রের দুঃখে পিতা সর্বদাই দুঃখ পায়। তাহলে বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে ঈশ্বর রাবণকে কেন এই আঘাত দিয়েছেন তা ভেবে। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে, কোন মালার কথা বলা হয়েছে? রামচন্দ্র সমুদ্রের বুকে যে সেতুবন্ধ রচনা করেছে, তাকে মালার মতো বলা হয়েছে। এই কি সাজে তোমারে, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? সমুদ্রকে উদ্দেশ্য করে। এই কি হে তোমার ভূষণ, কোন ভূষণের কথা বলা হয়েছে? রামচন্দ্র সমুদ্রের উপরে যে সেতু নির্মাণ করেছেন, তাকে বিদ্রুপের ভূষণ বলা হয়েছে। কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে? বৃত্তংশে। এখানে কেশরীকে সমুদ্র। দূর করো অপবাদ, কিভাবে অপবাদ দূর করবে? সমুদ্রের অতল জলে শিলাগুলি ডুবিয়ে। রেখো না গো তব ভালে এ কলঙ্ক রেখা। কলঙ্ক রেখা কি? সমুদ্রের বুকে নির্মিত সেতু। যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার, কুমারকে? বীরবাহু। রিপুদল বলে দলিয়া সমরে, রিপুদল কারা? রামচন্দ্রের সৈন্যদল। তা জানেন সে জন, কে জানেন? অন্তর্যামী। কোমল সে ফুল সম, কার উদ্দেশ্যে বলা হয়েছে? হৃদয়। রাজপথ সম প্রশস্ত, কিসের কথা বলা হয়েছে? লঙ্কার সমুদ্রের বুকে নির্মিত সেতু। পরের কবিতা, জ্যোতি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতি কবিতাটি কোন নাটকের জন্য রচিত হয়েছিল? অচলায়তন। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, এখানে যে দুয়ার ভাঙার কথা বলা হয়েছে তা হলো অন্ধত্ব ও সংস্কারের। তিমির বিদার উদার অভ্যুদয়, কিসের অভ্যুদয়ের কথা বলা হয়েছে? নবনেতৃত্বের। হে বিজয় বীর নবজীবনের প্রাতে, কাকে বিজয় বীর বলা হয়েছে? যিনি পুরনো ব্যবস্থার অবসান ঘটিয়েছেন। নবীন আশার খড়গ তোমার হাতে, এখানে নবীন আশা কি কেন খড়গের সঙ্গে তুলনা করা হয়েছে? নবীন আশা যুক্তিনিষ্ঠ, তাই শোনিত। জীর্ণ আবেশ কাটো সুকঠোর হাতে, কি দিয়ে কবি এই জীর্ণ আবেশকে কাটাতে বলছে? নবীন আশার খড়গ। বন্ধন হোক ক্ষয়, এই বন্ধন কিসের? ধর্মীয় সংস্কার ও প্রথার। যে বিজয় বীর কে কবি প্রত্যক্ষ করেছেন, তাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে তা হলো প্রভাত সূর্য। নবজীবনের বার্তা নিয়ে আসা বিজয়ী বীরকে কবি দেখেছেন রুদ্র সাজে। তোমার তুর্য বাজে, কোথায় তা কবি দেখেছেন? দুঃখের পথে। জ্বালাও চিত্ত মাঝে, কি জ্বালানোর কথা বলা হয়েছে? অরুণ বহ্নি। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, এই অরুণ বহ্নি হলো নবচেতনার আলো। হোক লয়, কিসের লয়? এর কথা বলা হয়েছে মৃত্যুর। পরের কবিতা, নগর লক্ষ্মী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল
হাহার হবে। বৌদ্ধ রচনায় শ্রাবস্তিপুর কি নামে উল্লিখিত হয়েছে? শ্রাবস্তী। বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে। কি শুধালেন? দুর্ভিক্ষপীড়িত শ্রাবস্তিপুরের ক্ষুদিতের অন্নদান সেবার ভার কে নেবে? ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বল কেবা? কাদের উদ্দেশ্যে গৌতম বুদ্ধ এই প্রশ্ন রেখেছেন? গৌতম বুদ্ধের সমস্ত অনুগামীদের উদ্দেশ্যে। শ্রাবস্তী নগরী ছিল পূর্ব অর্থাৎ কোশল রাজ্যের রাজধানী, বাণিজ্য সমৃদ্ধশালী এক নগরী। গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। অর্থাৎ উত্তর হবে লাস্টেরটা, অর্থাৎ সবগুলোই, পূর্বোক্ত সবগুলি সত্যই বা তথ্যই সঠিক, এটাই হবে উত্তর। করিয়া রহিল মাথা হেট। কে মাথা হেট করে রইলেন? রত্নাকর শেঠ। ক্ষুধার্ত বিশাল পুরী কোন নগরের কথা বলা হয়েছে? শ্রাবস্তী। এই ক্ষুধা মিটাইব আমি। কোন ক্ষুধা? শ্রাবস্তী নগরীর দুর্ভিক্ষপীড়িত মানুষের ক্ষুধা। এমন ক্ষমতা নাহি স্বামী। স্বামী বলে কাকে সম্বোধন করেছেন? তথাগত বুদ্ধ। যে আদেশ প্রভু করেছেন, প্রভু কি আদেশ করেছেন? দুর্ভিক্ষপীড়িত শ্রাবস্তী নগরের মানুষদের অন্নভার গ্রহণের। মোর ঘরে অন্ন কোথা আজ? কে বলেছেন? সামন্ত জয়ন্ত সেন। কি কব এমন দগ্ধ ভালো, এই আক্ষেপের কারণ কি? সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়াতে তিনি এমন দিনহীন হয়ে পড়েছেন। আমার সোনার ক্ষেত কার? ধর্মপাল। কি কব এমন দগ্ধ ভাল? ভাল বলতে এখানে অদৃষ্টকে বোঝানো হয়েছে। ব্যথিত নগরী পরে। কোন নগরী? শ্রাবস্তী। সন্ধ্যা তারার সম রহে ফুটি। সন্ধ্যা তারার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? গৌতম বুদ্ধের করুণ নয়ন। অনাথ পিণ্ড দস্যুতা, বেদনায় অশ্রুপ্লুতা। অনাথ পিণ্ড সুতাকে ভিক্ষুণী সুপ্রিয়া। অনাথ পিণ্ড সুতা, অনাথ পিণ্ডকে শ্রাবস্তীর একজন বড় সৃষ্টি। শ্রাবস্তী নগরে বুদ্ধদেবের অন্যতম পৃষ্ঠপোষক। অর্থাৎ উত্তর হবে ডি, প্রথম দুটি তথ্যই সঠিক। গৌতম বুদ্ধকে শ্রাবস্তী নগরে আমন্ত্রণ জানান শ্রেষ্ঠ অনাথ পিণ্ডত। নগরীকে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। কে ভার নিলেন? ভিক্ষুণী সুপ্রিয়া। ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী, ভিক্ষুণী কার কন্যা? অনাথ পিণ্ডত। এ হেন কঠিন গুরু কাজ। কোন কাজকে কঠিন গুরু বলা হয়েছে? দুর্ভিক্ষপীড়িত শ্রাবস্তী নগরীতে অন্ন বিতরণের কাজ। তাই তোমাদের পাব দয়া। কাদের দয়া পাওয়ার কথা বলা হয়েছে? নগরের সমস্ত সম্ভ্রান্ত মানুষদের। প্রভু আজ্ঞা হইবে বিজয়া। প্রভু আজ্ঞা কি ছিল? দুর্ভিক্ষপীড়িত নগরে অন্ন বিতরণ। আমার ভাণ্ডার আছে ভরে। ভাণ্ডার কিভাবে ভরে আছে? সকলের দানের সম্পদে। মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। কিভাবে দুর্ভিক্ষের ক্ষুধা মেটাবেন? গৌতম বুদ্ধের কৃপায়। পরের কবিতা ধনধান্য পুষ্প ভরা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা। কার মাঝে সে দেশ আছে? বসুন্ধরার মাঝে। স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। স্মৃতি দিয়ে ঘেরা বলতে কি বোঝানো হয়েছে? প্রাচীনতা, প্রাচীন ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের। অর্থাৎ সবগুলো তথ্যই ঠিক। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল? এমন ধারা। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এত বেশি উজ্জ্বল? ভারতবর্ষের আকাশে। তারার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা। কোন দেশের কথা বলা হয়েছে? ভারতবর্ষ। কোথায় এমন? হরিত ক্ষেত্র আকাশতলে মেশে। হরিত ক্ষেত্র আকাশতলে মেশে বলতে কবি কোন ছবি এঁকেছেন? দিগন্ত বিস্তৃত সবুজ শস্যক্ষেত্র। গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে। কোথায় অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে আসে? ফুলের ওপর। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ফুলের মধু খেয়ে কারা ঘুমিয়ে পড়ে? মৌমাছিরা। এমন ধানের ওপর ঢেউ খেলে যায়। ধানের ওপর কি ঢেউ খেলে যায়? বাতাস। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? কবি যে ছবিটি তুলে ধরেছেন তা হলো পারস্পরিক সহমর্মিতা, পারিবারিক বন্ধন, সৌহার্দ্য ও সহিষ্ণুতা। অর্থাৎ এই তিনটেই উত্তর সঠিক, সবগুলোই সঠিক। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। যে ছবিটি কবি ফুটিয়ে তুলেছেন তা হলো
প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া আনন্দময় জীবনের ছবি। কোথায় গেলে পাবে কেহ, কিসের কথা বলা হয়েছে? ভাইয়ের মায়ের এত স্নেহের কথা বলা হয়েছে। মায়ের চরণ বক্ষে ধরে কবি কি বলেছেন? আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি। পরের কবিতা কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচির লেখা। যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, তা হলো পথের সাথী। যতীন্দ্রমোহন বাগচি নিচের যে পত্রিকাটিতে নিয়মিত লেখালেখি করতেন ভারতে, যতীন্দ্রমোহন নিচের কোন পত্রিকাটি সম্পাদনা করেন? উত্তর হবে মানসী। থোকায় থোকায় জোনাই জলে, জোনাকি কোথায় জলে? পুকুর ধারে লেবু গাছের তলায়। তাইতে জেগে রই, এই জেগে থাকার কারণ কি ছিল? লেবুর গন্ধে ঘুম আসছিল না। কাজলা দিদি কই, কাজলা দিদিকে কথক কোথায় খুঁজেছেন? কোলের কাছে। আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, মা কখন মুখ ঢাকে? যখন দিদি কথা হয় বা দিদির কথা আলোচনা হয়। দিদি বলে ডাকি, তখন কখন কথক দিদির খোঁজ করেন? যখন সে খাবার খেতে আসে। যখন কথক দিদিকে ডাকে তখন মা কি করেন? চুপ করে থাকেন। কাল যে আমার নতুন ঘরে কি হবে? পুতুলের বিয়ে হবে। আমিও যদি লুকোই গিয়ে, এই লুকোনো কি রকম হতে পারে বলে কথক বলেছেন, দিদির মতন ফাঁকি দিয়ে। কেমন মজা হবে, এই মজা হবে কথক এবং তার দিদি দুজনেই না থাকলে। ভুঁই চাপাতে ভরে গেছে, ভুঁই চাপাতে কোথায় ভরে গেছে? শিউলি গাছের তলায়। বুলবুলিটি লুকিয়ে থাকে, কোথায় বুলবুলিটি লুকিয়ে থাকে? ডালিম গাছের ডালের ফাঁকে। ঝিঁঝি ডাকে ঝোপের ঝাড়ে, এই ঝোপঝাড় কোথায়? বেড়ার ধারে, পুকুর পাড়ে। মাগো আমার ষোলো গলা কাজলা দিদি কই? এখানে ষোলক হলো ছোট্ট ছোট্ট ছড়া। জনাই শব্দটিতে কোন ধ্বনি পরিবর্তনের রীতি দেখা যায়? ব্যঞ্জন লোপ। শালক শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন রীতি দেখা গিয়েছে? মধ্য স্বরাগম। এরপরে আলোচনা করব ডাক টিকিট, সত্যেন্দ্রনাথ দত্ত। কোন পত্রিকার জন্য সত্যেন্দ্রনাথের কবিতা রচনার সূচনা হয়েছিল? ভারতে। নিচের কোনটিকে সত্যেন্দ্রনাথ ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন? অশীতিপর শর্মা। আমি ভালোবাসি, কবি যা ভালোবাসেন ডাক টিকিটের রাশি। পুরনো যে ডাক টিকিটের রাশিকে কবি ভালোবাসেন তা হলো ছেঁড়া কাটা, ছাপ মারা, স্বদেশি বিদেশি। ছেঁড়া কাটা ডাক টিকিটগুলো হাতে নিয়ে কবি কি উপলব্ধি হতো? ধরা হাতে পেতেন। যুক্তরাজ্য, পেরু, ফিজি দ্বীপ হতে শূন্যস্থান শব্দটি হলো চিলি। নবসূর্যোদয়, শান্তি দেবী এসব কোথায় দেখতে পাওয়া যায়? ডাক টিকিটে। কারো বুকে রাজা, কারো মানব মহৎ। মানব মহৎ কথাটির অর্থ হলো মহাপুরুষেরা। দীপ্ত সূর্য, সূর্যমুখী, ফিনিক্স নিশান। ফিনিক্স হলো ছাই থেকে পুনর্জন্ম নেওয়া এক ধরনের পৌরাণিক পাখি। কেহ আনিয়াছে বহি, পিরামিড কণা। পিরামিড হলো ঈশ্বরের ফেরাও শাসকদের সমাধি ক্ষেত্র। কেহ বা এসেছে মাখি, পার্থেনন ধূলি। পার্থেনন কি? প্রাচীন গ্রিসের অ্যাথেনা নামক দেবীর মন্দির। কেহ বা পেতেছে নব বাণিজ্যের ফাঁদ। কিভাবে এই বাণিজ্য ফাঁদ তৈরি হয়? ডাক টিকিটকে প্রচারের মাধ্যম করে। সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাঁই। সমগ্র ধরার স্পর্শ বোঝায় ডাক টিকিটের আন্তর্জাতিকতা। ময়ূর, হরিণ, কপি, বাষ্প, জলযান। কপি শব্দটির অর্থ এখানে বাঁদর। এরপরে আলোচনা করব ঈশ্বর, কাজী নজরুল ইসলাম। ঈশ্বরকে খোঁজার চেষ্টা হয়েছে আকাশে পাতালে, বনে জঙ্গলে এবং পাহাড় চূড়ে। তুমি খোঁজো তারে দেশ দেশ। কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? ঋষি দরবেশকে। তুমি খোঁজো তারে দেশ দেশ, কিভাবে এই খোঁজা চলে? বুকের মানিককে বুকে ধরে। তুমি আছো চোখ বুজে, এই চোখ বুজে থাকা তাৎপর্য হলো সৃষ্টির তাকিয়ে থাকাকে দেখতে না পাওয়া। আঁখি খোলো, আঁখি খুলে কবি কি দেখতে চেয়েছেন? দর্পণে নিজের ছায়া দেখতে বলেছেন। দেখো দর্পণে নিজ কায়া, এই দেখার বিশেষত্ব কি? দেখা মানে সমস্ত শরীরে ঈশ্বরের ছায়া পড়েছে। কারণ কারণাকো বীর ভয়, করণাকো বীর ভয়। এখানে বীর বলতে বোঝানো হয়েছে ধর্মান্ধতার বিরুদ্ধে সংগ্রামীদের।
করোনাকো বীর ভয়, কাদের ভয় না করার কথা বলা হয়েছে? শাস্ত্রবিদদের। শাস্ত্রবিদরা খোদার কি নয়? প্রাইভেট সেক্রেটারি। সকলের মাঝে প্রকাশ তাহার, কার কথা বলা হয়েছে? ঈশ্বরের। সকলের মাঝে প্রকাশ তাহার কথাটির অর্থ হলো মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ। রত্ন লইয়া বেচাকেনা করে বণিক, বণিক কোথায় রত্ন নিয়ে বেনাবেচা করে? সিন্ধুকুলে। রত্ন বেচাকেনা করে যে বণিকেরা, তাদের কি জিজ্ঞাসা করা উচিত নয়? রত্নাকরের খবর। উহারা রত্ন বেনে। রত্ন বেনেদের চরিত্রের অসঙ্গতি হলো রত্ন চিনে তারা মনে করে যে রত্নাকরকেও চেনে। রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। কাদের কথা বলা হয়েছে? রত্ন বেনে। ঈশ্বর কবিতায় কথক রত্ন বেনেদের সঙ্গে কাদের তুলনা করেছেন? শাস্ত্রবিদ। ডুবে নাই তারা, কোথায় না ডোবার কথা বলা হয়েছে? রত্ন সিন্ধু তলে। ডুব দাও সখা, কোথায় ডুব দেওয়ার কথা বলা হয়েছে? সত্য সিন্ধু জলে। ডুব দাও সখা, সত্য সিন্ধু জলে। কি না করে কবি এই ডুব দিতে বলেছেন? শাস্ত্র না ঘেঁটে। এখানে আকাশ নীল, জুয়াং দাসের লেখা। নীলাভ আকাশ জুড়ে কবি কি দেখেছেন? সজিনার ফুল। সজিনার ফুল কেমন ছিল? হিম সাদা। রং তার আশ্বিনের আলোর মতো। কিসের কথা বলা হয়েছে? হিম সাদা সজিনার ফুল। এইখানে করে গুঞ্জরণ, কিসের কথা বলা হয়েছে? কালো ভীমরুল। কালো ভীমরুল এখানে করে গুঞ্জরণ। কালো ভীমরুলকে কোথায় দেখতে পাওয়া যায়? আকন্দ ফুলে। কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ, কখন এই গুঞ্জরণ চলে? রৌদ্রে দুপুরে। কাঁঠাল জামের বুকে নিংড়ায়, কিসের কথা বলা হয়েছে? রোদের সুচিক্কণ চুল। চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে, কোথায়? দহে বিলে। দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে, কাদের কথা বলা হয়েছে? জাম লিচু কাঁঠালের বন। ধনপতি বেহুলার লহনার ছুঁয়েছে চরণ, কার? ধনপতি শ্রীমন্তের। মেঠো পথে মিশে আছে, কি মিশে আছে? কাক আর কোকিলের শরীরের ধুলো। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, কোন লেখার কথা বলা হয়েছে? মুকুন্দরামের চণ্ডীমঙ্গল। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, এই বাধা পাওয়ার কারণ হলো এই ডাক কবিকে অন্যমনস্ক করে দেয়। বেহুলা একা যখন চলেছে ভেসে গাঙ্গুরের জলে, বেহুলার এই ভেসে যাওয়া ছিল সন্ধ্যার অন্ধকারে। চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল, কখন এই কুয়াশা ফুটেছিল? কোকিলের ডাক শুনে। এখানে আকাশ নীল কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে সেটি হলো ধূসর পাণ্ডুলিপি। পরের কবিতা মধুমতি নদী দিয়া, জসীমউদ্দিনের লেখা। বেদের বহর ভাসিয়া চলেছে, বহর শব্দটির অর্থ হলো সারিবদ্ধ নৌকো। বেদের বহর ভাসিয়া চলেছে, কিভাবে তা ভেসে চলেছে? কূলের ঢেউ আছড়ে। নিজেরাও আজ ভাসিয়া চলেছে সঙ্গ লইয়া তার, কিসের সঙ্গ নিয়েছে? জলের ওপরে ভেসে যাওয়া ঘরবাড়ি সংসার। মাটির ছেলেরা অভিমান করে, মাটির ছেলে বলতে কাদের কথা বলা হয়েছে? বেদেদের। মাটির ছেলেরা অভিমান করে, অভিমান করে ছেলেরা কি করে? মায়ের কোল ছেড়ে যায়। কত নদী তরঙ্গে ফিরেছে খাইয়া দোল, এই নদী তরঙ্গগুলি ছিল নামহীন। দুপাশে বাড়াই, কি বাড়িয়ে দেওয়া হয়? তটবাম। চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিল, হায় কার কাছে এই ধরা না দেওয়া? নদীর তটবাহুর কাছে। তাকে তারে ডাকে তারে অবিরাম, কে অবিরাম ডাক দেয়? শস্যের ক্ষেত। কত ড্যাশ গাজনের হাট, রাঙা মাটি পথে ওড়ে। ধল দিঘি, কত ধল দিঘি গাজনের হাট, রাঙা মাটি পথে ওড়ে, অর্থাৎ কতর পরে হবে ধল দিঘি। কারো মোহে ওরা ফিরিয়া এলো না, কোথায় ফিরে না আসার কথা বলা হয়েছে? মাটির ঘরে। জলের উপরে ভাসায় ওহারা, কি ভাসানোর কথা বলা হয়েছে? ডিঙ্গি নায়ের পাড়া। নদীতে নদীতে ফিরিছে ঘুরিছে ফিরিছে, কিসের কথা বলা হয়েছে? সীমাহীন গতিধারা। তারই সাথে সাথে ভাসিয়া চলেছে, কি ভেসে চলেছে? প্রেম ভালোবাসা মায়া। ড্যাশ চলে, ড্যাশ সঙ্গে চলেছে তারই, কি সঙ্গে চলেছে? ত্যাগের মহিমা পুণ্যের জয়। এরপরে ইলিশ বুদ্ধদেব বসু।
বুদ্ধদেব বসুর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হল মর্মবাণী। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকাটির নাম ছিল কবিতা পত্রিকা। বাংলাদেশ ড্যাশ বিহল, বর্ষায় বিহল, মেঘবর্ণ মেঘনার তীরে তীরে। মেঘনার তীরে কি আছে? মেঘবর্ণ মেঘনার তীরে তীরে। মেঘনার তীরে কি আছে? নারিকেল শাড়ি। মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল শাড়ি। এই নারিকেল শাড়ি কেমন? বৃষ্টিতে ধুমল। পদ্মপ্রান্তে শতাব্দীর। পদ্মপ্রান্তে শতাব্দীর কি আছে? রাজবাড়ি। পদ্মপ্রান্তে শতাব্দীর রাজবাড়ি। এই রাজবাড়ি ছিল বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল। মধ্যরাত্রি মেঘঘন অন্ধকার কোন সময়ের কথা বলা হয়েছে? আষাঢ় মাস। আবর্তে কুটিল নদী। এই নদী হলো দুরন্ত উচ্ছল। তীর তীব্র বেগে দেয় পাড়ি। কারা পাড়ি দেয়? ছোট নৌকোগুলো। রাত্রি শেষে অন্ধকালো মালগাড়ি। কোথায় এই মালগাড়ি দেখা গিয়েছিল? গোয়ালন্দে। রাশি রাশি ইলিশের সব। এই ইলিশকে কবি বলেছেন জলের উজ্জ্বল শস্য। নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় কাকে কবি বলেছেন? রাশি রাশি ইলিশের শবকে। তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে কিসের কথা বলা হয়েছে? ইলিশ ভাজার গন্ধ। ড্যাশ ভাঁড়ার সরষের ঝাঁঝে। কার ভাঁড়ার? কেরানি গিন্নির। এরপরে জননী জন্মভূমি সুভাষ মুখোপাধ্যায় লেখা। কখনো মুখ ফুটে বলিনি। কিসের কথা বলা হয়েছে? মাকে অত্যন্ত ভালোবাসার কথা। কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। কিভাবে তা সম্ভব হতো? টিফিনের পয়সা বাঁচিয়ে। ড্যাশ জলে ভরে উঠত। কি জলে ভরে উঠত? মার চোখ। তার স্মৃতি কিসের কথা বলা হয়েছে? যে মাটিতে ভর দিয়ে কবি উঠে দাঁড়িয়েছেন তার স্মৃতি। সেখানেই হে জননী তুমি। কোথায় কবি জননীকে উপলব্ধি করেন? কবি যা কিছু স্পর্শ করেন তোমারই হাতে বাজে। কিসের কথা বলা হয়েছে? কবির হৃদয় বীণা। আমরা তাদের ঘাট ধরে। কাদের ঘাট ধরার কথা বলা হয়েছে? যারা দেশের মাটিতে নিষ্ঠুর থাবা বসিয়েছে। আমরা তাদের ঘাট ধরে কি করব? সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে সাজাচ্ছিলাম। কিভাবে এই সাজানো হচ্ছিল? নিজের মতো করে। আমরা বিরক্ত। এই বিরক্তের কারণ কি? যজ্ঞে বিঘ্ন ঘটানো। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। যজ্ঞে বিঘ্ন বলতে কি বোঝানো হয়েছে? দেশ ও দেশের মানুষের জীবন গঠনে বিঘ্ন। আমরা ড্যাশ বলে যাব। কি বলে যাওয়ার কথা বলা হয়েছে? ভালোবাসার কথা। আমরা ভালোবাসার কথা বলে যাব। কিভাবে এই ভালোবাসার কথা বলা হয়েছে? মুখ বন্ধ করে অক্লান্ত হাতে। এরপরের বিষয় বাংলার ইতিহাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। চৌপালায় চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলেন। চৌপালায় চড়ে দুর্গ মধ্যে উপস্থিত হলেন সিরাজউদ্দৌলা। দুই হস্ত বদ্ধ ছিল। কার দুই হাত বদ্ধ ছিল? হলওয়েল সাহেব। তার সম্মুখে নত হইল। কাদের? সিরাজের সামনে আনা হল ইউরোপীয়দের। তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন। কি বলে আশ্বাস প্রদান করলেন? তোমার একটি কেশও কেউ স্পর্শ করবে না। অনন্তর বিস্ময় প্রকাশপূর্বক কহিলেন। বিস্ময় প্রকাশ করে কি বললেন? এত অল্প লোক কি করে 400 গুণ বেশি সৈন্যের সঙ্গে এতক্ষণ যুদ্ধ করল? নবাব যে ইংরেজদিগকে আক্রমণ করেন তাহার এক প্রধান কারণ, নবাবের ইংরেজদের আক্রমণ করার প্রধান কারণ কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। তাহাতে সকলে অনুমান করিয়াছিল। সকলে কি অনুমান করেছিল? নবাব কৃষ্ণদাসকে গুরুতর দণ্ড দেবেন। কিন্তু তিনি তা না করে কি করলেন? কৃষ্ণদাসকে মহামূল্য পোশাক পুরস্কার দিলেন। নবাব সেনাপতি মানিকচাঁদের হস্তে দুর্গ সমর্পণ করিয়া শিবিরে গমন করিলেন। নবাব কোন সময় এই দুর্গ সমর্পণ করলেন? বেলা 6-7 ঘন্টার সময়। নবাবের দুর্গে কতজন ইউরোপীয় বন্দী ছিল? 146 জন। দুর্গের মধ্যে যে গৃহটি ছিল তার দৈর্ঘ্য প্রস্থ ছিল দৈর্ঘ্য 12 হাত, প্রস্থ 9 হাত। বিবাদ করিতে লাগিল। কেন বিবাদ করিতে লাগল? নিঃশ্বাস নেওয়ার আশায় জানলার নিকট যাওয়ার জন্য। রক্ষীদিগের নিকট প্রার্থনা করিতে লাগিল। কি প্রার্থনা করতে লাগলো? গুলি করে আমাদের এই দুঃসহ যন্ত্রণা অবসান ঘটাও। তাহাতেই কয়েকজন জীবিত থাকিল। কিভাবে বেঁচে থাকলো?
কোনো রকমের নিঃশ্বাস নেই। ওই গৃহের দ্বার উদ্ঘাটিত হইলে দৃষ্ট হইল, কি দেখা গেল? 146 জন বন্দীর মধ্যে 23 জন মাত্র জীবিত। তিনিই সমস্ত দোষীর ভাগী। কে কেন সমস্ত দোষীর ভাগী? মানিক চাঁদ, কারণ তার হাতে দুর্গের ভার ছিল। কত তারিখে কোন সময়ে অন্ধকূপ হত্যার বিষয়টি নবাবের কর্ণগোচর হয়? 21শে জুন সকালবেলা। নবাব তাকে আহ্বান করে কি দেখিয়ে দিতে বললেন? ধনাগার। কলকাতা দুর্গে ধনাগারের মধ্যে কত টাকার বেশি পাওয়া যায়নি? 50,000। কিছু কিছু টাকা চাহিয়া পাঠাইলেন। কাদের নিকট টাকা চেয়ে পাঠালেন? ওলন্দাজদের কাছে, ফরাসিদিগের কাছে। উত্তর হবে এ ও বি, উভয়। এই বলিয়া ভয় প্রদর্শন করিলেন। কি বলে ভয় দেখালেন? টাকা দিতে অস্বীকার করলে ইংরেজদের মতো দুরবস্থা করবেন। এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করলেন। কোন বছরের কথা বলা হয়েছে? 1756 খ্রিস্টাব্দ। তদীয় সৈন্য ছিন্ন ভিন্ন হইল। কি দ্বারা ছিন্ন ভিন্ন হলো? বড় বড় কামানের গোলাতে। এমন মত্ত হইলেন যে আর সজা হইয়া বসিতে পারেন না। কি কারণে এই অবস্থা? প্রচুর পরিমাণে মদ খাওয়ার জন্য। এমন মত্ত হইলেন যে আর সজা হইয়া বসিতে পারেন না। কার কথা বলা হয়েছে? শওকত জং। সেনাপতিরা আসিয়া তাহাকে অতিশয় অনুরোধ করিতে লাগিলেন। কি অনুরোধ করলেন? যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকার জন্য। এরপরে আলোচনা করব গগনপট, অক্ষয়চন্দ্র সরকারের লেখা। প্রথম আলাপে সেই জন্য গগনের উপর বড়ই বিরক্ত হইতে হয়। লেখক প্রথম আলাপে গগনের উপরে বিরক্ত হওয়ার কি কারণ বলেছিলেন? তার সময় অসময় বোধ ছিল না। ঘোরতর বিষাদে তুমি অবসন্ন হইয়াছ। কোন বিষয় এই বিষাদ? স্বজন বিচ্ছেদ ঘটেছে। গগন চিত্রকরকে মহা নিষ্ঠুর স্থির করিয়া মহা বিরক্ত হইলে। কেন গগন চিত্রকরকে নিষ্ঠুর মনে হয়েছে? গগন ব্যাঘ্রদ্রষ্ট স্বজন ব্যক্তিকে এঁকেছিল। তাহা হইলে তাহাকে ভালোবাসিতে হয়। কোন দুটি গুণ থাকলে মানুষের প্রতি প্রাথমিক ভালোবাসা জন্মায়? সমব্যথী ও সহৃদয়। গগন তার চিত্রপটে তৃতীয়বার পরিবর্তিত কোন চিত্রটি এঁকেছে? এক বৃহৎ কুম্ভীরের। তাও ওই কেবল স্থাবর চিত্র আঁকিবে কেন? স্থাবর চিত্র না আঁকার কারণ কি? সংসারের সকলের মনই সদা পরিবর্তনশীল। গগনের চিত্রপটে বিচিত্র নিশান কোন চিত্রে পরিবর্তিত হয়েছিল? একটি স্থির চিতা। গগনের কার্য সমাধা হইয়াছে। কার্যটি কি ছিল? গগন এক ব্যক্তির শোক বিনষ্ট করতে সক্ষম হয়েছে। গগনপট যেমন পটু, এমন আর দ্বিতীয় নেই। গগনপট কিসে পটু? পুরাণ মহাপুরাণকে নতুন করে দেখতে। ওই প্রতিমা একখানে আশ্চর্য ছবি। কোন প্রতিমা? পর্বতপৃষ্ঠে সন্ধ্যার প্রতিমা। গগনপটর আশ্চর্য প্রতিমা কোন প্রান্তের? পশ্চিম। এই চিন্তায় তুমি অন্যমনস্ক হইয়াছিলে। কোন চিন্তায়? গগন স্থাবর চিত্র আঁকবে না, সংসারের সকল পরিবর্তনশীল, অর্থাৎ এ বি উভয় ঠিক। পরের প্রশ্ন, গগনপটর চিত্রিত পটে কটি জন্তুর উল্লেখ আছে? 3টে। ভয়ঙ্কর ভঙ্গি, কোন জন্তুর ভঙ্গি ভয়ঙ্কর গগনপটর চিত্রপটে এঁকেছিল? কুমির। গগনপটর যে চিত্রে লেখক মোহিত হয়েছিলেন সেই চিত্রের বর্ণ কি? নীল। একটু হাসি যেন সেই মুখপাত্রে দেখা দিতেছে। কার মুখপ্রান্তে হাসি ফুটেছে? চিত্রে অঙ্কিত শবদেহের। বুকে এখনো সেল বাঁধিয়া আছে বটে, বুকে সেল বিঁধে থাকার কারণ কি? স্বজন বিচ্ছেদ ঘটেছে। ওই দেখো কেমন অপূর্ব হাসি, কোন চিত্রে অপূর্ব হাসি ফুটে উঠেছে? পর্বত প্রতিমা চিত্রে। গগনপট নামক গল্পে কোন গাছের নাম উল্লেখ আছে? শাল গাছের। স্বজন বিয়োগের চিন্তা তোমার মন হইতে ক্ষণিকের তরে অন্তর্হিত হইল। কোন চিত্র পরিদর্শনের পর? বিচিত্র বর্ণের সদণ্ড পতাকা। কণ্টকিত লাঙ্গুল কপিল বর্ণ। চিত্রে কোন বস্তুর এরূপ বর্ণ? কুমির। পরের বিষয় কঙ্কাবতী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখা। কঙ্কাবতী চলিলেন। কিভাবে কঙ্কাবতী চলিলেন? উন্মাদিনীর মতো। কঙ্কাবতী চলিলেন। কোথা দিয়ে চলিলেন? বন জঙ্গল গিরিগুহা অতিক্রম করে। তবুও জনমানবের সহিত তার সাক্ষাৎ হইল না। তবুও বলার কারণ হল, যেহেতু রাত্রি প্রভাত হইয়াছে, যেহেতু সূর্য উদয় হইয়াছে, যেহেতু দিন বেড়ে চলল।
উপরের সবকটি ঠিক, অর্থাৎ ডি উত্তর হবে। এমন সময় সম্মুখে দেখতে পাইলেন, কি দেখিতে পাইলেন? একটি ব্যাঙ। পরের প্রশ্ন, কঙ্কাবতী বিস্মিত হইলেন। কি দেখে কঙ্কাবতী বিস্মিত হইলেন? ব্যাঙের অপূর্ব মূর্তি। ব্যাঙ সাহেব পোশাক পরিয়াছেন। কি পোশাক পরিয়াছেন? মাথায় হেট, কোমরে প্যান্টলুন, গায়ে কোট, অর্থাৎ উপরে সবকটি, অর্থাৎ ডি উত্তর হবে। সদর্পে ব্যাঙ চলিয়া যাইতেছেন। কিভাবে ব্যাঙ চলিয়া যাইতেছে? সাহেবের সাজ সাজিয়া, দুই পকেটে হাত রাখিয়া। কঙ্কাবতী মনে করিলেন। কঙ্কাবতী কি মনে করলেন? একে আমি পথ জিজ্ঞাসা করি। কঙ্কাবতী জিজ্ঞাসা করিলেন। কি জিজ্ঞাসা করিলেন? ব্যাঙ মহাশয়, গ্রাম কোন দিকে? কোন দিক দিয়া যাইলে লোকালয়ে পৌঁছব? ব্যাঙ উত্তর করিলেন। ব্যাঙ কি উত্তর করিলেন? হিট মিট ফ্যাট। যখন কঙ্কাবতী দ্বিতীয়বার জিজ্ঞাসা করিলেন, কোন দিক দিয়া যাইলে গ্রামে গিয়ে উপস্থিত হইতে পারা যায়, তখন ব্যাঙ কি উত্তর দিলেন? হিস ফিস ড্যাম। তখন বাংলা কথা বলিতে তাহার সাহস হইল। কখন ব্যাঙের বাংলা কথা বলার সাহস হইল? যখন দেখলেন কেউ কোথাও নেই। অতিশয় ক্রুদ্ধভাবে ব্যাঙ বললেন। ব্যাঙ কি বললেন? কোথাকার ছুঁড়ি রে তুই? মানা করিলেও শোনে না। ব্যাঙ কঙ্কাবতীকে কি বলতে মানা করেছিল? ব্যাঙ মশাই, ব্যাঙ মশাই বলতে না ডাকতে। ব্যাঙ মশাই, ব্যাঙ মশাই বলে না ডাকতে। ব্যাঙ তার নিজের নাম কি বলেছিল? মিস্টার গামিস। সেজন্য ব্যাঙের শরীর শীতল হইল, রাগ একেবারে পুড়িয়া গেল। কি কারণে এটা হলো? কঙ্কাবতী ব্যাঙকে সাহেব বলেছিল, কঙ্কাবতী ব্যাঙকে মিস্টার গামিস বলেছিল, অর্থাৎ এ বি দুটোই সঠিক। আমাকে ডিঙাইয়া গেল। কে বা কারা ব্যাঙকে ডিঙাইয়া গেল? দুটো হাতি। রাগ হলে ব্যাঙের কি হয়? জ্ঞান থাকে না। পরের গল্প, পোস্টমাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথম কাজ আরম্ভ করে পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়? উলাপুর গ্রামে। এখানে পোস্ট অফিস স্থাপন করানোর কারণ হলো নিকটেই একটি নীলকুঠি আছে। পোস্টমাস্টার আদতে কোথাকার বাসিন্দা? কলকাতার। গণ্ডগ্রামে এসে পড়া পোস্টমাস্টারের অবস্থাকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? জলের মাছকে ডাঙায় তুলে আনার সঙ্গে। নতুন জায়গায় গিয়ে পোস্টমাস্টার মেলামেশা করার কোনো লোক পায় না, কারণ কুঠির গোমস্তা এবং অন্যান্য কর্মচারীদের ফুরসত নেই। তাছাড়া তারা ভদ্রলোকের সঙ্গে মেশার উপযুক্ত নয়। কলকাতার ছেলে অপরিচিত জায়গায় গেলে হয় উদ্ধত নয়তো অপ্রতিভ হয়ে থাকে। এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারেন যদি আরব্যোপন্যাসের কোনো দৈত্য এসে সমস্ত গাছগুলো শাখা পল্লব সহ কেটে সেখানে পাকা রাস্তা এবং আকাশচুম্বী অট্টালিকা বানায়। পোস্টমাস্টারের ঘরের কাজকর্ম যে করে তার নাম রতন। রতন দাঁড়িয়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত। কার ডাকের জন্য? পোস্টমাস্টারের। তাহারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। কোন সন্ধ্যা প্রসঙ্গ বলা হয়েছে? যখন সে বাবা মা ভাইয়ের সঙ্গে থাকতো আর সারাদিনের পরিশ্রমের পর সন্ধ্যায় তার বাবা ঘরে ফিরত। অনেক গুরুতর ঘটনার চেয়ে এই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। কোন কথা? সে আর তার ভাই বর্ষার দিনে একটা ডোবার ধারে গাছের ভাঙা ডাল নিয়ে মিছিমিছি ছিপে মাছ ধরার খেলা খেলত। পোস্টমাস্টারের বাড়িতে কে কে আছে? মা, ছোট ভাই ও দিদি। সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে। কোন কথা? তার নিঃসঙ্গ জীবনে আপনার জন কেউ না থাকার কথা। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল। ছাত্রীটিকে রতন অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে করিল। ঘরের মধ্যে প্রবেশ করে কি দেখল? পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছে। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? রোগ জর্জর পোস্টমাস্টারের অসুস্থতার সময় মনে স্থির করিলেন। কি স্থির করলেন? এখান থেকে কোনোভাবে বদলি হতে হবে। কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না। ডাক না পড়ার কারণ কি? এখানকার কাজে আর তার মন নেই। তিনি বদলির জন্য দরখাস্ত করেছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে। কিসের আহ্বান?
পোস্টমাস্টারের কাছে পড়াশোনা শেখার আহ্বান। এই তাহার একটা আশঙ্কা ছিল। কিসে আশঙ্কা? হঠাৎ ধরা পড়লেও সে পুরনো পড়া ঠিকঠাক বলতে পারবে না। রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? তার বাড়ি ফিরে। আবার কবে আসবে? কোথায় আসার কথা জানতে চাইছে। উলাপুর গ্রামে। দরখাস্ত নামঞ্জুর হইয়াছে। কোন দরখাস্তের কথা বলা হয়েছে? বদলি দরখাস্ত। অন্য দিনের মতো তেমন চটপট হইল না। কি চটপট না হওয়ার কথা বলা হয়েছে? রুটি গড়া। এই নরম কথা সহিতে পারিল না। কোন কথা? নতুন পোস্টমাস্টার যাতে রতনকে যত্নে রাখে। তাই অবাক হইয়া রহিলেন। অবাক হওয়ার কারণ কি? তার স্নেহার্দ্র কথায় রতন উচ্ছ্বসিত আবেগে কেঁদে ফেলায়। আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, এ কথা বলার কারণ কি? পোস্টমাস্টারের প্রতি তার অভিমান। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। কখন? উলাপুর গ্রাম ছেড়ে যাওয়ার জন্য নৌকায় উঠে। নদী প্রবাহে ভাসমান পথিকের হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল। কোন তত্ত্বের কথা বলেছেন লেখক? জীবনে কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, সুতরাং পিছনে ফিরে যাওয়ার অর্থহীন। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। কোন বন্ধন? দাদাবাবু যদি ফিরে আসে, সেই মিথ্যা মোহের বন্ধন। পরের গল্প যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঘোড়া কিসের মতো ছুটত? বাতাসের মতো। সে ভাবিত। সে কি ভাবত? ওই রকম বিদ্যুৎগামী চারটে পা যদি থাকিত তাহা হইলে দূরকে দূর মানিতেন না। দেখিতে দেখিতে দিক দিগন্তর জয় করিয়া আসিতাম। উত্তর হবে এ বি উভয় ঠিক। সেইটের প্রতি মানুষের মনে মনে ভারী একটা লোভ হইত। কোনটার কথা বলা হয়েছে? ঘোড়ার সর্বাঙ্গে যে একটি ছুটিবার আনন্দ দ্রুত তালে নৃত্য করিত। গাছের তলায় বসিয়া এই কথাই সে ভাবিতে লাগিতেছিল। কোন কথা? কি করলে ঘোড়ার চারটে পা আমি পেতে পারি? এমন অদ্ভুত ভাবনাও মানুষ ছাড়া আর কেহ ভাবে না। অদ্ভুত ভাবনাটি হলো, আমি দু পাওয়ালা খাড়া জীব, আমার চার পায়ের সংস্থান কি কোনো মতেই হইতে পারে? অর্থাৎ উত্তর হবে এ বি উভয়। একদিন সে বনের ঘোড়াকে ধরিল। কিভাবে ধরল? ফাঁস লাগিয়ে। সম্পূর্ণ নিজের বশ করিতে তাহার বহুদিন লাগিয়াছে। কি বশ করতে বহুদিন লেগেছে? ঘোড়ার চারটে পাকে। এই তাহার পণ। তার কি পণ? ঘোড়ার গতিবেগকে সে ডাকাতি করে নেবে। ডাঙায় চলিতে চলিতে মানুষ এক জায়গায় আসিয়া দেখিল। কি দেখল? সম্মুখে তার সমুদ্র, আর তো এগোবার জো নেই। অর্থাৎ এ বি উভয়। ডাঙার মানুষদের শাসাইতেছে। কে শাসাচ্ছে? কিভাবে? লক্ষ লক্ষ ঢেউ তর্জনী তুলে। তবে দেখাইয়া দিব। কি করলে? এক পা যদি এগিয়ে যায়। আজ আমরা জাহাজে চড়িয়া তাহাই অনুভব করিতেছি। কি অনুভব করবার কথা বলা হয়েছে? বিশাল সমুদ্রের সঙ্গে যুক্ত মানুষটা যে কিরকম, যেন তাহা আমার প্রসারিত ডানা। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? সমুদ্রকে। আমাদের প্রতি ঈশ্বরের এই আদেশ আছে। কি আদেশ? নিজেদের মুক্তির উপায় করে নেওয়ার। যাহারা এই আদেশ মানিয়াছে, যারা মেনেছে, তাদের পক্ষে পৃথিবী কি? তারাই পৃথিবীতে ছাড়া পেয়েছে। যারা ঈশ্বরের আদেশ অমান্য করেছে, তাদের পক্ষে পৃথিবী কি? পৃথিবীটা তাদের পক্ষে কারাগার। ভয় ছিল। কিসের ভয়? সমুদ্রের দলা শরীরে সহিবে না। আমাকে কেবলই বলিত। কি বলিত? চলো চলো, বাহির হইয়া এসো। সেই তাহার ধর্ম। প্রাণের ধর্ম কি? প্রাণ আপনি চলতে চায়। না চলিলে কি হয়? মৃত্যুতে গিয়ে ঠেকে। শীতের দিনে হাঁসেরা বাসা বদল করে কেন? শীতের দিনে বাষ্পে বরফে ভীষণ হয়ে ওঠে হিমালয়, তাদেরকে তাড়া লাগিয়ে দেয়। এরপরে আলোচনা করব অধ্যয়ন ও জ্ঞান লাভ। প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। বাস্তবিক এই ঋষি বাক্য বড় সত্য, বড় সার কথা। সার কথাটি কি? ছাত্রানাং অধ্যয়নাং তপ। বড়ই অমঙ্গলকর। কোনটি অমঙ্গলকর? ছাত্র জীবন, গার্হস্থ্য জীবনের মধ্যে পার্থক্যের প্রাচীর। ভক্ত যেখানে আপন মনে সাধনা করেন। কিভাবে সাধনা করেন? হৃদয় দেবতাকে ভক্তির অর্ঘ্য দান করে। আমাদের পাঠাগারকে কিসে মণ্ডিত করতে হবে? ঠাকুর ঘরের পবিত্রতায়। তাকে নিভৃতে
স্থাপন করতে হবে কি? আমাদের দেশের পাঠাগারকে। এখানে ছাত্রের প্রধান বিপদ হলো এই যে বিপদটি কি, তার কোনো স্বতন্ত্র পাঠাগার থাকে না। তাদের অনেক ব্যয় করতে হয় কিসের জন্য? নানা কাজের বন্দোবস্তের জন্য। আমাদের দেশে কথা আছে। কি কথা আছে? একে উসখুস দিয়ে, দুইয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হাট। একে উসখুস, দুইয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হাট। সরস্বতী কোথায় কেন টিকতে পারেন না? হাটে হট্টগোলের জন্য। তপস্যায় সিদ্ধিদান করে কে? একাগ্রতা। পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে কি করতে হবে? একাগ্রতার উপর নির্ভর করতে হবে। এদেশে ছাত্রদের প্রধান বিপদ কোনটি? গল্প, খেলা আর আড্ডা। পরীক্ষার পর ছাত্রদের কি অবস্থা হয়? সরস্বতীর সঙ্গে সম্পর্ক লোপ। আর পাস হলে কি অবস্থা হয়? হকার চাচার দোকানে পুস্তক বিসর্জন করা। ওই জিনিসগুলোয় আমার একটা ভয়ানক বিতৃষ্ণা আছে। কোন জিনিসগুলো? মিছরি ও বেদানা, বেদানা ও কুইনুই, অর্থাৎ এ বি উভয়। কিন্তু আশ্চর্যের বিষয়টি কি? পরীক্ষার পর বই আর পাওয়ার জো নাই। শিবনাথ শাস্ত্রী মহাশয় একবার কোনো ছাত্রকে বলেছিলেন, কি বলেছিলেন? ব্ল্যাকির সেলফ কালচার বইখানা দাও তো। সে জবাব দিলে ছাত্রটি শিবনাথ শাস্ত্রীকে কি জবাব দিল? সে বই তালাবন্ধ, দেখলে ভয় হয়। এরপর আলোচনা করব ইন্দ্রনাথ শ্রীকান্ত, রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত নামক গল্পে ইন্দ্র কোথায় যাওয়ার কথা বলেছে? ডিঙ্গিতে মাছ ধরতে। খুব জানি। কি জানার কথা বলা হয়েছে? সাঁতার। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত নামক গল্পে গঙ্গার পাড়ে কোন বৃক্ষের কথা বলা হয়েছে? অশ্বত্থ। কোন বাগানের শেষে গঙ্গার পাড়? গোসাই বাগান। আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না। কার উক্তি? শ্রীকান্ত। মনে হইল ইহা অসম্ভব। কোনটি অসম্ভব? ডিঙ্গির দড়ি ধরে পা টিপে টিপে নেবে যাওয়া। ইন্দ্র খুশি হইয়া কহিল, কি বলল? সাঁতার জানলে ভয়ের কিছু নেই। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত নামক গল্পে কোন দুটি মাছের কথা বলা হয়েছে? রুই কাতলা। ইন্দ্র কয়টি রুই কাতলা নৌকায় তুলেছিল শেষমেশ? 10-12টি। ধরা পড়ে গেলে ইন্দ্র পালাবার কি উপায় ঠিক করেছিল? ঝুপ করে জলে লাফিয়ে এক ডুবে যত দূর সম্ভব সাঁতরানো। পালাবার পর ইন্দ্র কোন চড়াই উঠবার কথা গল্পে বলেছে? সতুয়া। পালাবার পর ইন্দ্র যে চড়ে উঠবার সিদ্ধান্ত নিয়েছিল সেটি কত দূরে? 6-7 ক্রোশ। ইন্দ্র কিসের আওয়াজ শোনা যায়? কিসের আওয়াজ শোনা যাচ্ছিল? জলের স্রোতে বালির পাড় ভাঙার শব্দ। ইন্দ্রদের নৌকাকে ধাওয়া করে কখানা ডিঙ্গি এগিয়ে আসছিল? 4খানা। 4খানা ডিঙ্গি থেকে বাঁচবার জন্য ইন্দ্র ও শ্রীকান্ত কোথায় আশ্রয় নিয়েছিল? ভুট্টা খেতে। চাষিরা মাচায় বসে কি তাড়াচ্ছিল? বুনো শুয়োর। ছপাত করিয়া একটা যদি নৌকার উপরে পড়ে, কি? সাপ। ইন্দ্র শ্রীকান্ত নামক গল্পে কোন কোন সাপের নাম উল্লেখ রয়েছে? ধোঁড়া, বোড়া, গোখরো, করেত। জেলেরা মাছ চুরি করতে আসা চোরকে ধরতে পারলে কি করবে? লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে। ওই দেখো, কি দেখা গেল? 4খানা ডিঙ্গি। এই স্থানটায় পাহারা রাখে নাই, সেই স্থানকে কি বলে? মায়াজাল। তাহারও শব্দ বড় কম হইল না। কিসের শব্দ? মাছেদের পুচ্ছ তাড়না। এই স্থানটাই পাহারা রাখে নাই। কেন পাহারা রাখেনি? মূল প্রবেশপথ ধীবররা আলগিয়ে রেখেছিল। শ্রীকান্ত ইন্দ্রকে কিসের সঙ্গে তুলনা করেছে? মানুষ, দেবতা ও পিশাচ। এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? কোন সত্য কথা? মরতে একদিন হবে। ইন্দ্র গল্পে বর্ণিত দিনটির পূর্বে কতদিন মাছ চুরি করতে গিয়েছিল? 5-6 দিন। গঙ্গায় মাছ চুরি করতে গিয়ে কোন দুই জন্তুর কথা সঙ্গে ইন্দ্র ও শ্রীকান্তের কথোপকথন উঠে আসে? শুয়োর ও সাপ। পরের গল্প ঠেলাগাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। তা কোন অছিলায় মার কাছে যাওয়া যায়? কি চাওয়ার কথা বলা হয়েছে? বাসি কলার বড়া। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনের গলায় ডাক শোনা গেল। কার ডাক? নরুর। লেখকদের পাড়ার নাম কি? মুখুজ্জে পাড়া। দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নুরু? কার আহ্বান? পটুর। এরপর যদি গাড়ি কিনে রাখে? কে গাড়ি কিনে রাখবে? পটুর কাকা।
রোজই কত গল্প হতো, কি নিয়ে গল্প হতো, বড় হয়ে কে কি হবে তা নিয়ে। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো কেন? সে বয়সে ছিল ছোট ও অত্যন্ত ক্ষীণ দেহ। যাত্রার জন্য মঞ্চ কোথায় প্রস্তুত হচ্ছিল? পঞ্চানন তলায়। সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। কোন সংবাদ? যাত্রাপালা কবে থেকে আরম্ভ হবে? নুরুর ঠেলাগাড়িটি কিসের ছিল? কেরোসিনের কাঠের। আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। কোন আনন্দের কথা বলা হয়েছে? পটুদা ঠেলাগাড়িতে চড়তে সম্মত হয়। যেতে পারলুম না। কোথায় যেতে পারা হলো না? নুরুকে ঠেলাগাড়িতে বসিয়ে চড়াতে। নুরুর ভাঙা ঠেলাগাড়ি সে কোন গাছের পাশে প্রাথমিকভাবে রেখেছিল? বাক্স ফুলের গাছের পাশে। গল্পের অন্যতম প্রধান চরিত্র নুরুর বয়স কত ছিল? 8 বৎসর। নুরু কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল? হুপিং কাশিতে। লেখক কমাস পরে দেশে ফিরেছিলেন? 7-8 মাস, 10-11 মাস, 8-9 মাস, উপরের কোনোটিই নয়। নুরু ওরফে খোকা বাংলার কোন মাসে মারা যায়? পৌষ মাসে। নুরু কোন ফল খেতে ভালোবাসত? বাতাবি লেবু। গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলাই বাক্সের মতো ভেঙে গেল। কি করে গাড়িখানা ভাঙল? গাড়িতে ঝামা ইট দিয়ে আঘাত করায়। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। কোন প্রস্তাবে? টুনি খোকাকে বাড়ির ভিতরে আসতে বলেন। টুনির ঘরের জানলা দিয়ে কোন গাছ দেখা যেত? ডগডুমুর গাছ। জগডুমুর গাছ। নুরু বা খোকার পদবী কি ছিল? গাঙ্গুলি। খোকার বাবার নাম কি ছিল? হর গাঙ্গুলি। এত করে বললুম চল গাড়িতে, কাকে খোকা গাড়ি চড়ার কথা বলেছিল? নিতাই। লেখক বড় হয়ে কি জীবিকা অবলম্বনের কথা বলেছেন? ডাক্তার ও হাকিম। লেখক কার বিয়েতে গিয়েছিলেন? মাসির। পরে গল্প সভাকবি শৈলজানন্দ মুখোপাধ্যায় লেখা। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্ম কত সালে? 1901 খ্রিস্টাব্দে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম কি? কয়লাগুঠি। রাজা সারাদিন কি করত? শুধু বসে বসে খেতেন আর ঘুমোতেন। রাজা ভেবে চিন্তা রাজা ভেবে চিন্তা কি মজার নেশা ধরালো? কবিতা লেখার নেশা। কি ভেবে রাজার মাথা খারাপ হয়ে গেল? কবিতা লেখার ক্ষেত্রে মিলের পর মিলের কথা ভেবে। রাজার সীমাহীন খুশির কারণ কি? রাজার কবিতা শুনে রানী প্রশংসা করেছিল। রাজা একটু হাসলে রাজার হাসির কারণ কি? রাজার লেখা বড় কবিতা শুনতে গিয়ে রানী ঘুমিয়ে পড়েছিল। এ নেশা সকলের ধাতে সহ্য হয় না। কে কাকে বলেছে? রাজা মন্ত্রীকে। রাজ্যে প্রচার করে দিন। রাজ্যে প্রচার করে দিন। কি প্রচার করার কথা বলা হয়েছে? যে সবচেয়ে ভালো কবিতা লিখবে রাজা তাকে সভাকবি করবে। কিসের জন্য মন্ত্রীর অবস্থা পাগলের মতো হয়? কবি আর কবিতার জন্য। বিচারের ভার আপনি গ্রহণ করুন। কি বিচারের কথা বলা হয়েছে? কবি ও কবিতার বিচারের কথা। কবিতাগুলি পড়ে শেষ করতে কত সময় লাগলো? 3 মাস। কতজন কবির কবিতা রাজার পছন্দ হয়েছিল? 25 জনের। দেখলে আর সহজে চিনতে পর্যন্ত পারা যায় না। কাদের দেখলে চিনতে পারা যায় না? কয়েদখানায় বন্ধ করে রাখা 25 জন কবিকে। 25 জনের মধ্যে কতজন কবি লুকিয়ে কবিতা লিখেছিল? 3 জন। 22 জনকে কেন ছেড়ে দেওয়া হলো? কারণ তারা রাজার আদেশ শুনেছিল। কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য। কাদের কথা বলা হয়েছে? 3 জন কবির কথা। আপনার দেওয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন। বক্তার একথা বলার কারণ কি? তিনি কবিতা না লিখলে মরে যাবেন। রাজার মুখে কখন হাসি ফুটতো? রাজা যখন সভাকবি নিয়োগ করলেন। রাজা নির্বাচিত সভাকবিকে কি বললেন? মনের আনন্দে কবিতা লিখতে। এরপরে গল্প চিল্কা, সৈয়দ মুজতবা আলী লেখা। অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। কখন কোন দিকে তাকিয়ে থাকার কথা বলা হয়েছে? সন্ধ্যাবেলা গোলাপের কুঁড়ির দিকে। কিন্তু সে তো হবার নয়। কি হবার নয়? ফুল এত ধীরে ধীরে বিকশিত হয় যে তার পরিবর্তন দেখা। ভগবান লেখকের ক্ষোভ কোথায় ঘুচিয়ে দিলেন? চিল্কার পারে। অতি ভোরে ঘুম ভাঙল। কোথায় ঘুম ভাঙল? চিল্কার সার্কিট হাউসে। অতি ভোরে চিল্কায় সার্কিট হাউসে ঘুম ভাঙল
কি কারণে ঘুম ভেঙে গেল? বারান্দায় কাচ্চা বাচ্চাদের কিচিরমিচির শুনে দরজা খুলে পূব আকাশের দিকে তাকিয়ে দেখি লেখক কি দেখলো। কথকের বাগানের গোলাপ কুঁড়ে লেখক তার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির উপর কি দেখলেন? এক ফালি স্মৃতির সিঁদুর। দিগ্বলয়ের অন্তরাল থেকে হঠাৎ পূব গগন পানে ধেয়ে ওঠে। কি ধেয়ে ওঠে? ধারালো তলোয়ারের মতো এক একটি সূর্যরশ্মি। হিমানির সর্বগ্লানি ঘুচে যাচ্ছে। কিসের দ্বারা তা ঘুচে যাচ্ছে? আলোতে আলোতে। কখন কি কারণে লোনা জল মিঠা হয়ে যায়? বর্ষায় নদীর অপর্যাপ্ত জল হ্রদে নেমে আসলে। কখন কি কারণে জল ফের লোনা হয়ে যায়? শীতের সমুদ্রে জোয়ারের মারে। নীলফুলির মাঝখানে ওই বিরাট কালো পুঁজ কিসের? লক্ষ লক্ষ পাখি। আকাশের দিকে হাওয়ায় ভর করে উড়ে চলল লক্ষ লক্ষ পাখি। এই পাখিরা কোথা থেকে এসেছে? সাইবেরিয়া থেকে। এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জল। কাদের কথা বলা হয়েছে? লক্ষ লক্ষ পাখি। তাকালুম রোজ কষাস্নিত লোচনে। কোন দিকে? কৃষ্ণার চোখের দিকে। নবজাত শিশুর গাত্রগন্ধে পেয়েছি। লেখক কি পাওয়ার কথা বলেছেন? প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধ। এইবারে আমি তোমার একটু করুণা ভিক্ষা করি। তোমার বলতে কার? রসময় পাঠকের। মনে মনে চিল্কায় কালীকে স্মরণ করে বললুম। লেখক কি বললেন? শিকার হিসেবে গোটা 5 পাখি দেওয়ার কথা। আমি তোমার কিরে কেটে বলছি। কিরে কেটে বক্তা কি বললেন? 5,000 তুমাম গরিব দুঃখীদের ভিতর দান খয়রাত করে বিলোনোর কথা। চিল্কা হ্রদ ভর্তি, গ্যাস ভর্তি। চিল্কা হ্রদ কি দিয়ে ভর্তি? ছোট ছোট দ্বীপ দ্বারা। এসব দ্বীপে থাকে কারা? থাকে গরিব জেলেরা। ফার্সিতে বলে দূর বাস খুশ বাস। এর অর্থ কি? দূরে আছে, ভালোই আছে। যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটা মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি। কথাটি কে বলেছেন? টমাস ক্যাম্পিস। এরপরে আলোচনা করব পটদিদি, লীলা মজুমদারের লেখা। পটদিদিকে শেষ বয়সে দেখেছি। পটদিদি যেমন দেখতে ছিলেন, গায়ের রং শ্যামলা, শরীরটা মোটা ছিল, কথা বলার বিরাম ছিল না, অর্থাৎ উপরে সবকটি ঠিক। সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। কোন বিষয়? তার কাটা কাটা নাক আর মুখ, তার চাহনি ঈগল পাখির মতো। তিনি এককালে খুব সুন্দরী ছিলেন, উপরে সবকটি ঠিক। পটদিদির পরিধেয় জিনিসগুলি কি কি? নিজের হাতে জোড়া তালি দেওয়া জামা, সরু পাড়ের মিলের মোটা কাপড়, পায়ে সবুজ ক্যাম্বিসের জুতো, অর্থাৎ উপরে সবকটি ঠিক। তাই দিয়ে স্বহস্তে রঞ্জিত। কি দিয়ে? ভাইপোর বাড়ির দরজা জানলায় রং করার সময় বেঁচে যাওয়া সবুজ রং। লাগেজ বাড়াচ্ছিল কেন? কি করে লাগেজ বাড়ানো হচ্ছে? মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলোকে আলাদা টুকরিতে ভরে। বলতে ভুলে গেছি। কি বলতে ভুলে গেছেন? তিনি বক্তার মায়ের বয়সী নন্দিনী। পটদিদি বললেন। কি বললেন? তাতে কি হয়েছে? বিছানার ভেতর প্যাক করে নিবি। কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছিল। কি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? জাপানি চায়ের সেট। প্যাক করা বন্ধ করে বললাম, বক্তা কি বললেন? তারপর কি হলো? স্নেহলতা মৈত্র কবে জন্মেছিলেন? 1883 সালে। ভারতের প্রথম মহিলা যিনি অঙ্কে গ্রাজুয়েট হয়েছিলেন তার নাম কি? স্নেহলতা মৈত্র। বিশুদ্ধ ইংরেজিতে গল্প করেছেন কে কার সঙ্গে? পটদিদি লেডি উইলিংডনের সঙ্গে। একটা টুল এনে অমনি বসে গেছেন। কি করতে বসে গেছেন? বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বোঝাতে। আমরা শিউরে উঠলাম। কি কারণে? লাল পিঁপড়ে কিভাবে যাবে তা ভেবে ভেবে। পটদিদি তাচ্ছিল্যের সুরে বললেন, কি বলার কথা বলা হয়েছে? তারও নিশ্চয়ই সহজ উপায় আছে, খোঁজ করে দেখতে হবে। আরেকদিন বললেন। আর একদিন তিনি কি বললেন? ওপরে সবকটি, অর্থাৎ মধুপুরের এই গরমে ছাদ গরম হবে না তো কি হবে? নর্দমার সব ময়লা জল ছাদে ফেললে ঘর কেমন ঠান্ডা হয়ে যাবে। ময়লাগুলো শুকিয়ে কি চমৎকার সার হবে, অর্থাৎ উপরের সবকটি। ছিল না কারো বাড়িতে। কি ছিল না? রেফ্রিজারেটর। এরপরে আলোচনা করব আমার ছোটবেলা। রচয়িতা আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জন্মসাল কত? 1909 সালে। শব্দটা উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে এসে থামলো। কিসের শব্দ?
পালকির বেহারাদের হুকুম হাকুম শব্দ। পালকি ছাড়া গতি কি? পালকি ছাড়া গতি নেই, কারণ তখন রিক্সা ছিল না। আঁচলের গিট খুলে ভাড়া মিটিয়ে দিলেন। কিসের ভাড়া? পালকির ভাড়া। অনেক ঘেমেছিস, নে জল পানি খেগে যা। কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? চারজন পালকি বেহারাদের উদ্দেশ্যে। অল্পে সন্তুষ্ট ছিল, কোন সময়ের কথা বলা হয়েছে? লেখিকার ছেলেবেলার কালটি। আহ্লাদে বিগলিত হয়ে যেত। কার এমন অবস্থা? ধোপার। সে পয়সা তোমরা নিশ্চয় চোখে দেখনি। কোন পয়সার কথা বলা হয়েছে? সপ্তম এডওয়ার্ডের মুখ আঁকা, গোল গোল ভারী তামার পয়সা। কি দিয়ে মোড়া আছে লেখিকার ছেলেবেলা? অকারণ ভালো লাগার সোনালি পাত দিয়ে। আর দেখে চলেছি কতই পরিবর্তন। কিসের পরিবর্তনের কথা বলা আছে? কলকাতা শহরের। ল্যান্ডোফিটন, ব্রুহাম এগুলি হলো বিভিন্ন ঘোড়ার গাড়ি। এরোপ্লেনকে দেখে কি বিশ্বাস করতে হতো? মেঘনাদের যুদ্ধ কৌশল। কাগজের তৈরি বৃহৎ বৃহৎ পুতুলের শোভাযাত্রা দেখা যেত ঘোটার বরযাত্রায়। কখন লেখিকার স্মৃতির সমুদ্রটি উতলে ওঠে? ছেলেবেলার গল্প শুরু করলে। তবুও কি উত্তেজনা? কোন সময় এমন উত্তেজনা? বিজয়া দশমী ও সরস্বতী পুজোর উৎসবে। পুজোর দিনে যেন ফস করে এক লাইন পড়ে না ফেলি। কোন পূজার দিন? সরস্বতী পূজার দিন। তখন সেটাই রাজ ঐশ্বর্য। রাজ ঐশ্বর্য কি? পালা পার্বণে পাওয়া রূপোর দুয়ানি। দুয়ানায় দুখানা পাওয়া যেত। কি পাওয়া যেত? রুলটানা খাতা। সেজদাকে কেন লেখিকার স্বর্গের দেবতা মনে হয়েছিল? কারণ তিনি লেখিকাকে শক্ত মলাটের মোটা একটা খাতা উপহার দিয়েছিলেন। সেজদার দেওয়া উপহারের খাতার দাম কত ছিল? 4 আনা। এরপরে গল্প শামুক। রচয়িতা অনুপমা বসুমাত্রী। এর বঙ্গানুবাদ বা তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনুপমা বসুমাত্রী হলেন অসমীয়া ভাষার কবি। অনুপমা বসুমাত্রীর প্রথম কাব্যগ্রন্থ রূপালী রাত্রির ঘাট। আমি খালুইতে তুলে নিয়েছিলাম। খালুই হলো বাঁশ দিয়ে তৈরি মৎস্যাধার। আমি খালুইতে তুলে নিয়েছিলাম। কি তুলে নেওয়ার কথা বলা আছে? ধান গাছের ফাঁকে উপুর হয়ে থাকা শামুকদের। আমি খালুইতে তুলে নিয়েছিলাম। কতক্ষণ পর্যন্ত এই তোলার কাজ চলেছিল? যতক্ষণ না খালুই ভরে গিয়েছিল। ড্যাশ খুব খুশি হয়ে গিয়েছিলাম। কখন এই খুশি দেখা যায়? সেদ্ধ করার আগে ডেকচির ঢাকনি তুলে। তাদের আস্ত শরীরটাই গুটিয়ে নিয়েছিল। কাদের কথা বলা হয়েছে? শামুকদের। আমি এক টিপুনিতেই ভেতর থেকে বার করে এনেছিলাম। কি বার করে আনার কথা বলা হয়েছে? শামুকের মাংস আর মজ্জা। ড্যাশ বার করে এনেছিলাম সব মাংস আর মজ্জা। এসব যেখানে রাখা হয়েছিল মেঝের খাবার জায়গায়। সেই ছন্দটির উৎস হাতড়ে আমি এখন ড্যাশ কবি কি করেন? হামাগুড়ি দিয়ে বেড়ান। সেই ছন্দটির উৎস হাতড়ে আমি এখন হামাগুড়ি দিয়ে বেড়াই। কথায় এই হামাগুড়ি দেওয়া হয়? সাগরের পারে পারে। এবার এক টিপুনিতেই নিংড়ে বার করে নিলে। কি বের করে নেওয়ার কথা বলা হয়েছে? আমার নিজের ভেতরটাকে। আর সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে? এক নতুন বিলাপ গাথার ছন্দ। পরের গল্প বাজি। আন্তন চেখভের লেখা। বারবার তার মনে পড়েছে 15 বছর আগে শরৎকালে তিনি যে পার্টি দিয়েছিলেন তার কথা। কার মনে পড়েছে? বৃদ্ধ মহাজন। কিন্তু মানবতার দিক দিয়ে, নৈতিক দিক দিয়ে আমার মনে হয় প্রাণদণ্ড অনেক ভালো। একথা বলার কারণ কি? প্রাণদণ্ড দিলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে তিলে তিলে মরতে হয় বলে। এই দুটোরই উদ্দেশ্য একটা, জীবন ধ্বংস করা। এই দুটো বলতে কিসের কথা বলা হয়েছে? প্রাণদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড। যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রের নেই। কোন জিনিসের কথা বলা হয়েছে? মানুষের প্রাণ। নীতির দিক থেকে প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন দুটোই সমান খারাপ, এ কথা বলেছে তরুণ আইনজীবী। কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ডেরই পক্ষে। কেন? না বাঁচার চেয়ে অন্তত বেঁচে থাকাই শ্রেয়। 20 লাখ বাজি ফেলে বলতে পারি 5 বছরও আপনি কয়েদখানায় ঘরে একা থাকতে পারবেন না। বক্তা হলেন মহাজন। আমিও তাহলে বাজি ধরছি। কি বাজি ধরেছিল?
15 বছর কয়েদখানার ঘরে একা থাকতে পারবে। আপনি বাজি ধরলেন 20 লাখ। আমি ড্যাশ বক্তা কি বাজি ধরেছিল? নিজের স্বাধীনতা। আমি বাজি ধরেছি নেহাত একটা খেয়াল খুশির বসে। আর আপনি? অপর ব্যক্তি কিসের লোভে বাজি ধরেছিলেন? সোনার লোভে। উকিলকে কোথায় বন্দি থাকতে হবে? মহাজনের বাড়ির বাগানের এক ঘরের কোণে। উকিলকে অবশ্য দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা পিয়ানো, বই, চিঠি লেখার অনুমতি। কোন সাল তারিখ থেকে কোন সাল তারিখ পর্যন্ত উকিলকে বন্দি থাকতে হবে? 1870 সালের 14 নভেম্বর থেকে 1885 সালের 14 নভেম্বর। উকিল যদি নির্ধারিত সময়সীমার মধ্যে 2-3টের জন্য যদি পালাবার চেষ্টা করেন, তাহলে মহাজন বাজি জিতবেন এবং উকিল হারবেন। বন্দিদশার প্রথম বছরে উকিল যেসব চিরকুট পাঠাতেন, সেগুলি থেকে বোঝা যায় তিনি অত্যন্ত একলা বোধ করতেন। তার সেই বন্দিঘর থেকে দিনরাত শোনা যেত কি? পিয়ানোর শব্দ। সাহিত্য সম্ভারের শেষ গল্প প্রতাপাদিত্য, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদে লেখা। প্রতাপাদিত্য নাটকটি প্রকাশিত হয় 1903 খ্রিস্টাব্দে। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জন্ম কত সালে? 1863 খ্রিস্টাব্দে। নাটকটি কি প্রকার নাটক? চরিত্র কেন্দ্রিক। ভূঁইয়া বিদ্রোহ হলো বাংলাদেশের জমিদার বিদ্রোহ। আকবরের সঙ্গে সেলিমের সম্পর্ক পিতা ও পুত্রের। প্রতাপাদিত্য একজন রাজপুত বীর। প্রিয়দর্শন দিল্লীশ্বরের মুখে আজ বার্ধক্যের ম্লান রেখা। কার কথা বলা হয়েছে? আকবরের। 50,000 ফৌজ ধ্বংস। বক্তাকে দূত। একজন মহাশক্তিমান যুবকের কৌশলে তারা আজ এক একটা মহান জাতীয় জীবনে উল্লসিত। মহাশক্তিমান যুবক হলেন প্রতাপাদিত্য। আকবর যশোরের আধিপত্য প্রদান করেছিলেন প্রতাপাদিত্যকে। নাট্যকারের এই নাটক লেখার উদ্দেশ্য জাতীয় চেতনার উদ্বোধন। বাঙালির দশে কার্যহানি বক্তাকে সেলিম। বাঙালি চরিত্রের বিকৃত চিত্র আমার সম্মুখে উপস্থিত করত বক্তাকে আকবর। কাকে 22 আমির সঙ্গে লক্ষ সৈন্যের অধিনায়ক করে পাঠানো হয়েছে? আজিম খাঁকে। কাকে পথ থেকে ফিরিয়ে আনতে হুকুম দিয়েছিলেন? মানসিংহকে। মোগলের হাত থেকে ভারত গিয়েছে জেনে রেখো। কার একথা মনে হয়েছিল? আকবরের। কিন্তু আজও তো জয়ের সংবাদ কেউ আনলে না। কোন জয়ের কথা বলা আছে? প্রতাপাদিত্যের বিরুদ্ধে জয়। আমার মৃত্যুর অপেক্ষা করো না। বক্তা হলেন আকবর। একদিন না একদিন ফিরে পাবে। কি ফিরে পাওয়ার কথা বলা হয়েছে? গোলকুন্ডা। কোন অঞ্চল হাতছাড়া হলে আর সাম্রাজ্য ফিরে পাওয়া যাবে না বলে আকবর মনে করেছেন? বেনারস। এই ধরনের অন্যান্য ব্যাকরণ বা টেক্সট বিভিন্ন ধরনের আলোচনা শোনার জন্য বা এমসিকিউ টাইপ প্রশ্ন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।